আমেরিকা এটাকে ক্যাশ করেছে। আমেরিকার এই যে আপনারা এত কিছু, এই যে প্রশ্নটা এসেছে আর্মি নিয়ে, আমেরিকা বার্মা অ্যাক্ট নামে একটা অ্যাক্ট করেছে 2022-তে। ওরা মাননীয় প্রধানমন্ত্রীকে, এই যে এখন আমি যে কথাগুলো বলা শুরু করব, লিঙ্ক আপ করা শুরু করবেন যে আমি কিভাবে বলছি, কার থেকে জেনে বলছি। মাননীয় প্রধানমন্ত্রীকে ওরা 2018 সালের পর থেকে আস্তে আস্তে নোট দেওয়া শুরু করে। তারা তাকে বলেছে যে আপনি 2041 সাল পর্যন্ত থাকতে পারবেন। এই কারণে বলেছে, মানে কথাটা এইভাবে বলেছে যে আপনার যেহেতু একটা ডেল্টা প্ল্যান আছে, যেহেতু দেশকে আপনি একটা জায়গাতে নিয়ে যেতে চান, প্রধানমন্ত্রীর একটা ব্যাপার ছিল এমন যে একটা লং টাইম যদি সার্ভ করা না যায় তাহলে দেশের ইনফ্রাস্ট্রাকচার ঠিক হবে না, এবং একটা লম্বা টাইম না হলে দেশটা একটা স্ট্রাকচারে আসবে না। 5 ইয়ার্স 6 ইয়ার্স এগুলো নিয়ে আপনাদের দ্বিমত থাকতে পারে, আজকের আলোচনার বিষয় এটা না। আমেরিকা প্রধানমন্ত্রীকে প্রথমে এটাতে নক করেছে। কেন নক করেছে? কারণ আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি ছিল, পাড়ায় মহল্লাতে তাদের ছিল, বিএনপিরও সেটা আছে, কিন্তু জামাতকে তারা আসলে এটাতে ওইভাবে অফার দেয়নি, কারণ জামাতের বিষয়টা একটু আলাদা। জামাতকে তারা আমেরিকা বাঁচিয়ে রাখতে চায় অন্য একটা কারণে, একটা ক্ষত তারা রাখবেই যে কান্ট্রিতে। তো এটা যখন প্রস্তাবটা দিল তখন প্রধানমন্ত্রী প্রথমেই যেটা বলেছে যে দেখুন, আমি আমার এই বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর, মানে এই সাইডটাতে আমি এটাকে পলিটিসাইজ করব না। আমার পাশে দিয়ে আমার ভারত আছে, নিচে দিয়ে গেলে ব্যাংকক, থাইল্যান্ডের কথা তিনি বলেছেন, মিয়ানমার আছে। তিনি বলছেন যে তিনি বেঁচে থাকা অবস্থাতে এই জায়গাটাকে তিনি আসলে কোন রাষ্ট্রের এগেইনস্টে ব্যবহার করতে চান না। এর কারণ হলো যে আমাদের একটা পররাষ্ট্র নীতি আছে যে কারোর সাথে শত্রুতা নয়, সবার সাথে বন্ধুত্ব। ভাই, আমরা খুবই ছোট একটা রাষ্ট্র, আমাদের 2 লক্ষের নিচে আমাদের সৈনিক। মায়ানমার যদি ঠিকঠাক মতো 2টা বোম ফেলে, আমরা কতদিন টিকবো আমরা জানি না। আমাদের অনেকেরই ধারণা মায়ানমারকে একটা হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা। মায়ানমার তো শুধু মায়ানমার না, তার সাথে রাশিয়া জয়েন করবে, চায়না জয়েন করবে। সুতরাং আমরা না এত ওই জায়গাতে নাই মায়ানমারের সাথে যুদ্ধ করা, আমাদের দরকারটা কি? আচ্ছা, এইটা আমেরিকা বারবার এটা বলছে যে আপনাদের কোনো ক্ষতি করবো না, আপনাদের কিছু করবো না। আমরা আসলে চায়নাকে একটু চেক দেওয়ার জন্য তারা বলছে, কারণ চায়নার আধিপত্যটা তারা কমাতে চায়। এইটা প্রধানমন্ত্রী নো একটা সময় প্রধানমন্ত্রী মনে করলো যে তার হুইসেল ব্লো করা দরকার। উনি প্রচন্ড রেগে মেগে এটা সংসদে গিয়ে বলে দিল। মাননীয় প্রধানমন্ত্রীকে আপনারা জানেন, তিনি খুবই স্ট্রেট ফরওয়ার্ড একজন মানুষ, আমাদের মা খালাদের মতো। তাকে দূরতম দ্বীপের মতো আপনার কখনো মনে হবে না। আপনি শেখ হাসিনাকে দেখলে আপনার কখনো মনে হয় যে তাকে ম্যাডাম ডাকি, তাকে ম্যাম ডাকি? আপনার মনে হবে যে ওনাদের মনে ফুপু ডাকা যায়, খালা ডাকা যায়, চাচি ডাকা যায়, এরকম মনে হয় না? তিনি মানুষটাই এমন। কোনোদিন যদি ব্যক্তিগত ভাবে তার সাথে কোনোদিন কথা বলেন তাহলে বুঝবেন যে তিনি সিম্পলি একটা মাদার ক্যারেক্টার। তো এই মানুষটা কখনো চাননি যে তার বাংলাদেশটা আমেরিকার একটা ঘাঁটি হোক, কিন্তু উনি জানতেন যে আমেরিকাকে তিনি যদি একটা সুযোগ দেন। আপনাদেরকে আমি এটাও বলে রাখি যে বাংলাদেশে আমি বলবো আজকে এটা, যে বাংলাদেশে ইউরেনিয়ামের একটা বড় মজুদ আছে সিলেটে। এইটা নিয়ে প্রচুর আলাপ হয়েছে। সিলেটে ইউরেনিয়ামের একটা মজুদ আছে, এইটার দিকে এরা একটা শকুনের দৃষ্টি ফেলে রেখেছে। সেনাবাহিনী একটা দীর্ঘ সময় জায়গাতে গার্ড দিয়েছে। আমি জানি না আমার বলাটা ঠিক হলো কিনা। একটা বড় ধরনের বাংলাদেশে একটা প্রাকৃতিক সম্পদের একটা ভালো জায়গা। আমেরিকার টার্গেট ছিল তাদের ডিপসিটা দরকার, তাদের 2টা বন্দর দরকার, তাদের একটা বেস দরকার। এটা প্রধানমন্ত্রী দেবে না। তারা ইউনুসকে 3rd 4th নাম্বারে রেখেছে। বিএনপি কে দিয়ে তারা কথাবার্তা বলেছে, ওইভাবেও যায়নি। তাদের মেইন চয়েসের জায়গা ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ এটা শুনবে না, করবে না। ফলে আওয়ামী লীগকে 2018 সাল থেকে এদের বিরুদ্ধে লড়তে হয়েছে, নানান ভাবে লড়তে হয়েছে। আপনারা আজকে এগুলো শোনেন, আওয়ামী লীগকে তো অনেক জায়গাতে দোষ দেন, আওয়ামী লীগের জন্য কাঁদবেন একদিন। এই মুহূর্তে ডক্টর ইউনূস জাতিসংঘের ফান্ড কাট করে রোহিঙ্গাদের টাকা দিয়ে আরাকান আর্মিকে দিতে বলছেন, এবং আরাকান আর্মি সেই টাকা দিয়ে নিশ্চয়ই বাদাম খাবে না। সেই টাকা দিয়ে আরাকান আর্মি অস্ত্র কিনবে, অস্ত্র কিনে যুদ্ধ করবে কাদের বিরুদ্ধে? মিয়ানমার সরকারের বিরুদ্ধে। একটা স্টেট অ্যাক্টরের সাথে একটা নন স্টেট অ্যাক্টরের যুদ্ধ হবে, এবং সেই যুদ্ধে জাতিসংঘের তহবিল ফান্ড ব্যবহৃত হবে। কি ভয়াবহ একটা কথা! কিন্তু এটার জাস্টিফিকেশনটা কোথায়? জাতিসংঘের ফান্ড কোন জাস্টিফিকেশনে আপনি আরাকান আর্মিকে দেবেন, যা দিয়ে তারা অস্ত্র শস্ত্র রসদ গোলা বারুদ বা যা ইচ্ছা তাই কিনবে? এটার জাস্টিফিকেশনটাও দাঁড় করিয়েছেন আমাদের এই অর্থনীতিবিদ, নোবেল বিজয়ী
এই বাটপার ডক্টর ইউনূস। আমি এই যে শুনেছি না যে দুর্জনের কখনো ছলা কলার অভাব হয় না, তো ডক্টর ইউনূসের কথাবার্তা কাজ কারবার শুনলে এটা আরো মানে প্রবল ভাবে বিশ্বাস করতে ইচ্ছে করে। ডক্টর ইউনূস দেখিয়েছেন যে আরাকান আর্মিকে আপনি যদি অস্ত্র কেনার টাকা দেন, সেই অস্ত্র দিয়ে তারা মিয়ানমার সরকারের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং যুদ্ধ করে তারা জয়ী হয়ে তারা পুরা রাখাইন স্টেটটা দখল করবে এবং সেই রাখাইন স্টেটে তখন এই রোহিঙ্গাদের আপনি ফেরত পাঠাবেন। তার মানে কি, রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণে আপনি আরাকান আর্মির পেছনে বিনিয়োগ করছেন। হোয়াট এ লজিক! মানে আপনি একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীকে জাতিসংঘের ফান্ড দিচ্ছেন, যেটা জাতিসংঘের অ্যালোকেটেড ফান্ড না। জাতিসংঘের এই ফান্ডটা অ্যালোকেট করা হয়েছে রোহিঙ্গাদের জন্য, রোহিঙ্গাদের সহায়তার জন্য ফান্ড, সেটা আপনি কার্টেল করে নতুন একটা নাম দিয়ে আপনি আবার একটা, এখানে নিশ্চয়ই একটা প্রজেক্টের নামও হবে, সেই প্রজেক্টের নামটাও আমার কাছে আছে, আমি একটু দেখে বলি। প্রজেক্টটার নাম হবে নাগরিক রোহিঙ্গা ও রাখাইন মানুষের জন্য সীমান্ত পারের মানবিক সহায়তা। কি চমৎকার! মানে এনজিও থেকে এসেছেন, তো মানে কোনো ন্যায় নীতি কোনো কিছু নেই। তো এই যে ডক্টর ইউনূস পরামর্শ দিয়েছেন রোহিঙ্গাদের টাকায় আরাকান আর্মিকে অস্ত্র কিনে দেওয়া হোক, এটা নিয়ে কিন্তু অলরেডি বাংলাদেশ, জেনিভা এবং আমেরিকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে এবং এটা নিয়ে জাতিসংঘের ভেতরেও প্রচন্ড সমালোচনা শুরু হয়েছে। কারণ এটা একদিক থেকে বেআইনি, ইল্লিগাল, আর একদিক থেকে আনএথিক্যাল, অনৈতিক একটা ব্যাপার। এভাবে জাতিসংঘের ইতিহাসে কখনো এরকম ঘটনা ঘটেনি যে সাহায্যের টাকায় একটা সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীকে অস্ত্র কিনে দেওয়া হচ্ছে। তো এই অবস্থায় ডক্টর ইউনূসের এই যে পরামর্শ, এই পরামর্শটা মানে কি ভয়াবহ ভাবে বাংলাদেশকে একটা বিতর্কের মুখে ঠেলে দিচ্ছে এবং রোহিঙ্গা জনগোষ্ঠীকেও একটা বিপদের মুখে ঠেলে দিচ্ছে, সেটা বোঝা যায়। এবং যারা এই অঞ্চলের রাজনীতি সম্পর্কে খোঁজ রাখেন, যারা অলরেডি জানেন যে রাখাইন স্টেটে আরাকান আর্মি, যারা জাস্ট অপোজিট টু এই রোহিঙ্গাস, আরাকান আর্মি বৌদ্ধ ধর্ম অবলম্বী, রোহিঙ্গারা মুসলমান ধর্মের অনুসারী, এবং এই যে আজকে রোহিঙ্গারা যে লাখে লাখে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে, এর পেছনে কারা দায়ী? এর পেছনে কি শুধু নাসাকা বাহিনী, শুধু মিয়ানমারের সামরিক বাহিনী দায়ী, নাকি এর সাথে আরাকান আর্মিও আছে? রোহিঙ্গাদের অত্যাচারের ব্যাপারে আরাকান আর্মি এবং নাসাকা বাহিনীর কিন্তু একই অবস্থান, এবং সেই পরস্পর বিরোধী শক্তিকে আপনি এক জায়গায় এনে আপনি রোহিঙ্গাদের ফান্ড দিবেন এই আরাকান আর্মিকে এবং আপনি জাস্টিফাই করবেন এটা একটা সীমান্ত পারের মানবিক সহায়তা এবং একটা ভবিষ্যতের বিনিয়োগ। এটা তো কেউ অ্যাকসেপ্ট করছে না। এবং অলরেডি এটা নিয়ে এমন বিতর্ক শুরু হয়েছে, জাতিসংঘের কাছে এই প্রস্তাব গিয়েছে, জাতিসংঘের ভেতরে মিটিং হয়েছে, ইউএনএইচসিআর যারা এই শরণার্থীর বিষয়গুলো দেখে তারাও এগুলো নিয়ে কথা বলেছে, মানবাধিকার জাতিসংঘের বিভিন্ন যে অর্গানগুলো আছে তারা এগুলো নিয়ে কথা বলেছে, এবং এটা এই ভবিষ্যতে রোহিঙ্গাদের একটা ব্যাপক বিপদের মধ্যে ফেলবে। এক্সিস্টিং সিচুয়েশনে তাদের যদি এমনি ফান্ডের টানাটানি, যেটা আগেই বলেছি, সেই ফান্ড যদি কার্টেল করা হয়, তাহলে তাদের স্বাস্থ্যসেবা বলেন, তাদের বাসস্ট্যান্ড বলেন, তাদের খাবার সহায়তা বলেন, সবকিছুতেই সমস্যা হবে। এবং এই রোহিঙ্গারাও কিন্তু একটা সশস্ত্র গোষ্ঠী গড়ে উঠেছে, আরসা। হ্যাঁ, এই আরসা এবং এই আরাকান আর্মির মধ্যে মিলমিশ করার একটা চেষ্টা ডক্টর ইউনূসের পক্ষ থেকে, ডক্টর খলিলের পক্ষ থেকে করা হয়েছে, কিন্তু সেটা আসলে একটা ইম্পসিবল মিশন। কিন্তু আজকে একটা খবর পেলাম যে যদি ক্রিশ্চিয়ান স্টেট হয়, এই যে মিয়ানমারের একটি অংশ, ভারতের একটি অংশ, আমাদের পার্বত্য চট্টগ্রাম কক্সবাজার নিয়ে যদি ক্রিশ্চিয়ান স্টেট হয়, তাহলে এই কক্সবাজার টেকনাফ অঞ্চলে রোহিঙ্গারা থাকবে, এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং নিয়েই এই যারা এই আরাকান আর্মিকে নিয়ে সাপোর্ট করছে তারা আগাচ্ছে। তার মানে এই যে আরাকান আর্মি মানবিক করিডোর, এখানে কিন্তু শুধু এই মানবিক বিষয়টাই থেমে নেই, এর সাথে একটা ভবিষ্যতের ভয়ঙ্কর ষড়যন্ত্র জড়িয়ে যাচ্ছে, যেটা হলো এই ক্রিশ্চিয়ান স্টেট। যদি ক্রিশ্চিয়ান স্টেট না হয়, হ্যাঁ, তাহলে রাখাইন রাজ্য যদি আরাকান আর্মি জয় করেও, আমরা ধরে নিলাম তর্কের সাথে, সেখানেও এই রোহিঙ্গাদের জায়গা হবে না। কারণ তাদের যে প্ল্যান রাখাইন স্টেটে, তাদের প্ল্যানের মধ্যে কিন্তু রোহিঙ্গাদের পুনর্বাসন নেই। তাদের প্ল্যান হলো যদি ক্রিশ্চিয়ান স্টেট হয়, তাহলে এই কক্সবাজার পার্টে তারা রোহিঙ্গাদের পুনর্বাসিত হতে সাহায্য করবে। সুতরাং মানে কতগুলো আনসার্টেনিটি ফ্যাক্টরের মধ্যে
ডক্টর ইউনূস এরকম একটা ভয়াবহ প্রপোজাল দিল এবং জাতিসংঘের ভাবমূর্তি কোথায় গিয়ে দাঁড়াবে যদি এটা প্রমাণিত হয় যে জাতিসংঘ তার টাকা দিয়ে একটা বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীকে অস্ত্র কিনে দিচ্ছে। কি ভয়াবহ একটা অবস্থা, আমি এটা ভাবতেই পারছি না। আর এদিকে আরাকান আর্মি যে রাখাইন স্টেটে জয়লাভ করবেই সেটা নিয়েও কিন্তু সন্দেহ আছে। প্রথম দিকে যেভাবে তারা এগিয়ে যাচ্ছিল, অনেকগুলো টাউনশিপ দখল করেছে, কিন্তু যে মূল 3টা টাউনশিপ এখন মিয়ানমার সরকারের আন্ডারে রয়েছে, যেখানে চাইনিজ ইনভেস্টমেন্ট রয়েছে, ইন্ডিয়ান ইনভেস্টমেন্ট রয়েছে, পুরা মিয়ানমার জুড়ে রাশিয়ারও একটা বড় রকমের কমার্শিয়াল ইনভলভমেন্ট আছে। তো এই জায়গায় এই 3টা টাউনশিপ আরাকান আর্মি চাইলেই যে দখল করতে পারবে, এবং আরাকান আর্মির সাথে যে মিয়ানমার বাহিনীর যুদ্ধটা হবে, সে মিয়ানমারকে তো চীন এবং রাশিয়া সরাসরি হেল্প করছে। তো এই কমপ্লিকেটেড সিচুয়েশনে এই ডক্টর ইউনূসের পরামর্শটা আমি অ্যাপ্রিসিয়েট তো করতেই পারছি না, বরং এটি ফান্ড লুটপাট, ফান্ড মিসম্যানেজমেন্ট, ফান্ড অ্যাবিউজ এবং জাতিসংঘের মতো একটা মহৎ সংগঠন, অবশ্যই তারা ভালো কাজ করেন কিছু, সেই মহৎ সংগঠনের টাকা দিয়ে আপনি একটা সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীকে অস্ত্র কিনে দিচ্ছেন। আনথিঙ্কেবল। এবং এই কেলেঙ্কারির কথা অলরেডি একটি নিউজ পোর্টালে প্রকাশিত হয়েছে, যেখান থেকে আমি এই তথ্যগুলো পেয়েছি।